দেখো আজকের ক্লাসে সংখ্যাগুরু মান যে অঙ্কগুলি আছে এগুলো করবো। রাশিবিজ্ঞানে দেখো রাশিবিজ্ঞানের সংখ্যাগুরু মানের প্রথম কোশ্চেন লেখো। ফার্স্ট কোশ্চেন দেখো 1, 3, 2, 5, 6, 7, 3, 1, 6, 8, 6 লিখে লেখো এর এই রাশি তত্ত্বের সংখ্যাগুরু মান নির্ণয় করো। সংখ্যাগুরু মান নির্ণয় করো। দেখো এখানে বলেছে যে অনেকগুলো নাম্বার দেওয়া আছে, দেওয়ার পর তারা বললো কি যে এখান থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করতে। মনে রাখবে এই ধরনের সংখ্যাগুরু মানের যদি শর্ট কোশ্চেন আসে, সলভ করার সিস্টেমটা হলো দেখবে এখানে কোন ডিজিট অর্থাৎ কোন সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে, অর্থাৎ সবচেয়ে বেশি বার রিপিট হয়েছে। যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার রয়েছে সেই হলো তার সংখ্যাগুরু মান। সবচেয়ে বড় সংখ্যা না, কিন্তু সবচেয়ে বেশি বার যে রিপিট হয়েছে। তো এখানে দেখো যে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার রিপিট হয়েছে। 6 কয়বার আছে এখানে? 3 বার আছে। লেখো যেহেতু 6 সংখ্যাটি সর্বাধিক বার রয়েছে, সর্বাধিক বার রয়েছে, সুতরাং সংখ্যাগুরু মান হলো 6। এতটুকুই। নেক্সট নাম্বার 2 5, 8, 3, 9, 1, 9, 5, x, 7, 10 রাশি তত্ত্বের সংখ্যাগুরু মান। ফাইভ হলে x এর মান কত? দেখো এখানে কি দেওয়া আছে, অনেকগুলি নাম্বার দেওয়া আছে এবং বলেছে যে এই রাশি তত্ত্বের সংখ্যাগুরু মান হলো 5। তাহলে x এর মান কত? তাহলে সাধারণত আমরা কি জানি যে সংখ্যাগুরু মান কোনটা হয়? যে সংখ্যাটা সবচেয়ে বেশিবার রিপিট হয়। তো এখানে দেখো কোন সংখ্যাটা সবচেয়ে বেশিবার রিপিট হয়েছে। এখানে 5 কয়বার আছে? 2 বার আছে। 9 কয়বার আছে? 2 বার আছে। এখানে হয়তো 5 এবং 9 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা হবে যে সংখ্যাগুরু মান। আর সংখ্যাগুরু মান তারা কি বলেছে কত হতে হবে? 5। যেহেতু এখানে 9, দেখো 9 এবং 5 তারা দুজন সেম সংখ্যায় আছে, তাই না? আনসার কত হতে হবে আমাদেরকে? সংখ্যাগুরু মান 5 আসতে হবে। তো সংখ্যাগুরু মান কোনটা 5 হয়? যে সংখ্যা সবচেয়ে বেশি বার থাকে। তো অবশ্যই যেহেতু দুটোটা সেম সেম আছে, তাহলে আরটা 5 যদি আমি লিখে দেই তাহলে তো তার নাম্বারটা বেশি হয়ে যায়, তাই না? তো এই ক্ষেত্রে মনে রাখবে যে এখানে সংখ্যাগুরু মান কত হবে? 5। তার মানে x এর মান অবশ্যই কত হতে হবে? 5 হতে হবে, তাহলে তো সে বড় হয়। এটা হলো একদম কনসেপ্টটা। আর আরেকটা বলে রাখি যে কোনটা বড় কোনটা ছোট কোনটা হবে দেখার বিষয় না। মনে রাখবে সংখ্যাগুরু মানের সময় যে উত্তরটা দেওয়া থাকে ওই x এর মান সেটাই হয়। এটা হলো একদম শর্ট ট্রিক্স। মনে রাখবে যে কে বেশি আছে কে কম আছে দেখার বিষয় না। যদি বলে অনেকগুলো নাম্বার দেওয়া আছে, দেওয়ার পর বললো যে রাশি তত্ত্বের সংখ্যাগুরু মান সাপোজ 10 বললো, x এর মান কত হবে? 10। যে সংখ্যাগুরু মান সেই x এর মানটা হয়। ঠিক আছে? দেখো এখানে 5 ও 9 দুটি করে রয়েছে, দুটি করে রয়েছে। যেহেতু সংখ্যাগুরু মান 5, যেহেতু সংখ্যাগুরু মান 5,
সুতরাং x এর মান হবে 5। এটা হলো সম্পূর্ণ, যখন লিখবে লেখার সময় এভাবে লিখবে। আর যদি এমসিকিউ আসে তাহলে তো লেখার দরকার নেই, তোমরা প্রশ্ন দেখে বুঝতে হবে কোনটা সংখ্যাগুরু মান, টিক মার্ক দিয়ে দেবে। ক্লিয়ার? তো সংখ্যাগুরু মান থেকে এই দুই ধরনের শর্ট কোশ্চেন থাকে, হয়তো ডাইরেক্ট সংখ্যা দিয়ে দেবে, বলবে এখান থেকে সংখ্যাগুরু মান কোনটা আসতে পারে, অথবা এমন অনেকগুলো নাম্বার দিয়ে দেবে, সামনে এক্স বা এম মানে আননোন কোনো একটা অ্যালফাবেট থাকবে, এবং বলবে তার সংখ্যাগুরু মান এমন হলে এক্স এর মান কত বা পি এর মান কত, যে আননোন অ্যালফাবেটে থাকে তার মানটা বের করতে বলবে। মনে রাখবে যে এই আননোন নাম্বারটাই মানে হলো মানে যে এক্স ওয়াই থাকতে পারে, পি থাকতে পারে, এম থাকতে পারে, যে কোনো অ্যালফাবেট থাকতে পারে, ওই তার মানটা হবে, তারা যে সংখ্যাগুরু মান দিয়েছে ওই মানটাই এটা হবে। ক্লিয়ার? নাম্বার 3 দেখো, নাম্বার 3 এর মধ্যে যদি এই ধরনের কোশ্চেন থাকে, এখানে শ্রেণী রয়েছে, পরিসংখ্যা রয়েছে, এখানে একটা নাম্বার মিসিং আছে, এখানে কি দেওয়া আছে, এবং নিচে কি বলেছে সংখ্যাগুরু মান 36 হলে পি এর মান কত হবে। মনে রাখবে যে কোনো এরকম টেবিল দিয়ে অঙ্ক আসলে যদি কোনো একটা নাম্বার আননোন থাকে এবং পি আছে, এখানে এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, আননোন থাকলে দেখবে ওই প্রশ্নের আনসার দেওয়া থাকে। যেমন এটা সংখ্যাগুরু মান অঙ্ক করছে, তাই দেখো সংখ্যাগুরু মান দেওয়া আছে 36। ঠিক আছে? তাহলে কি করবে, আমরা নরমালি যেভাবে সংখ্যাগুরু মান বের করতাম ঠিক সেম ভাবে আমরা সংখ্যাগুরু মানটা প্রথম বের করব। বের করার পর যে জায়গায় গিয়ে পি এর মানটা বসাতে পারবো না, না করা সম্ভব না, তখন প্রশ্ন অনুসারে 36 ইকুয়াল টু আমরা যে মানটা বের করেছিলাম ওটা করব। তাহলে এখান থেকে আননোন যে অ্যালফাবেটটা আছে এটা বের হয়ে যাবে। ঠিক আছে? আর সাথে কি রয়েছে, এখানে সংখ্যাগুরুর শ্রেণী লিখো, ঊর্ধ্ব সীমানা, নিম্ন সীমানা এবং শ্রেণী দৈর্ঘ্য, এগুলি হলো শর্ট কোশ্চেন। ঠিক আছে? এবং বড় কোশ্চেন না দিয়েও ছোট্ট একটা টেবিল দিয়ে বলতে পারে এখান থেকে সংখ্যাগুরু শ্রেণী কোনটি, বা ঊর্ধ্ব সীমানা কত, নিম্ন সীমানা কত, অথবা শ্রেণী দৈর্ঘ্য কত, শর্ট কোশ্চেন জন্য দিতে পারে। তার জন্য সবটা কোশ্চেন একসাথে দিলাম। তো ফার্স্ট কি করবো, আমরা সংখ্যাগুরু মানটা দেওয়া আছে 36, এখান থেকে পি এর মানটা বের করবো। আর যদি এরকম থাকে, এটা থাকবে 5 মার্কসের বা 4 মার্কসের, বড় থাকবে। ঠিক আছে? তো লিখো ফার্স্ট টেবিল বানাও, সংখ্যাগুরু মানের জন্য টেবিল বানাতে হবে। টেবিলের প্রথমে লিখবে শ্রেণী বিভাগ, অর্থাৎ শ্রেণী দেওয়া আছে যেটা, শ্রেণী বিভাগ। 1 নম্বরে পরিসংখ্যা, শ্রেণী বিভাগ লিখলাম, পরিসংখ্যা লিখলাম। এখন দেখো শ্রেণীর নিচে এই সবগুলো লিখবো, 10 থেকে 20, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 এবং 60 থেকে 70 লিখে নিলাম। এখন পরিসংখ্যা, পরিসংখ্যার মধ্যে এই প্রত্যেকটা পরিসংখ্যা বসাবো। প্রথম আছে কত, 25, 25, 18, 36, পি 12, তারপর 10, প্রত্যেকটা বসিয়ে দিলাম। এখন সলভ করার জন্য আমরা কি জানি, সংখ্যাগুরু মান নির্ণয় করার জন্য যে সূত্র ছিল, সূত্র কি ছিল বলো তো? দেখো আমরা লিখি এখানে যে সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান সমান বলো তো সূত্র কি, l প্লাস f1 মাইনাস f0 নিচে 2f1 মাইনাস f0 f2 ইনটু ছিল h। এটা ছিল সূত্রটা। এখানে আমাদের কিন্তু l, f1, f0 এগুলির প্রয়োজন, তাই তো? তো ফার্স্ট কাজ কি হবে, টেবিল তুললাম আমরা এখানে, ঠিক টেবিলের নিচে লিখবো আমরা, এখানে দেখো এখানে এই লেখাটা হবে টেবিলের নিচে। ঠিক আছে? এখানে ফার্স্ট f1, ফার্স্ট লিখবে কি f1। তো মনে রাখবে যে এখান থেকে f1 কোনটা হবে,
এই যে পরিসংখ্যানগুলো রয়েছে পরিসংখ্যার মধ্যে সবচেয়ে বড় নম্বর কোনটা 36 এটা হবে f1 এই ঘরটাকে বক্স করে নাও এটা আমাদের মেইন বক্স মানে মেইন ঘর এটা এখানে এই যে এটা হলো f1 লিখে নাও f1 হলো 36 কমা f0 ইকুয়াল টু আর এটা হলো f2 ইকুয়াল টু f0 হবে f1 এর ঠিক উপরেরটা কত এটা 18 f0 হলো 18 আর f2 হবে তার নিচেরটা কত এটা p p হবে f2 লিখলাম এখন আরো কি প্রয়োজন আমাদের এখানে l প্রয়োজন h প্রয়োজন l ইকুয়াল টু l হবে যাকে আমরা f1 ধরলাম না তার সোজা লেফট সাইডে এসে শ্রেণীবিভাগের নিম্ন সীমানা যেটা আছে এটা 30 থেকে 40 তো প্রথম কত থেকে শুরু হয়েছে 30 থেকে 30 হলো তার l l এর জায়গায় লিখো 30 এবং রইলো কি h বলতে তাদের মধ্যে ডিফারেন্সটা যে কোনো একটা শ্রেণীবিভাগ নিতে পারো 10 থেকে 20 কত করে ডিফারেন্স এখানে 20 - 10 কত হয় 10 হয় এটা হলো h এর মানটা তো সব পেয়ে গেলাম আমরা এই মানগুলো এখানে বসিয়ে দেব ঠিক আছে নিচে দেখো বা লক্ষ্য করে দেখো তো সংখ্যাগুরু মান লেখা আছে তাই না সংখ্যাগুরু মান দেওয়া আছে এখানে কত দেওয়া আছে 36 আমি একবারে বসিয়ে দিতে পারি এই সংখ্যাগুরু মানের নিচে লিখবো আমরা কি 36 ইকুয়াল টু l এর মান দেওয়া আছে কত এখানে l ইকুয়াল টু 30 লিখলাম প্লাস f1 means 36 মাইনাস f0 কত 18 নিচে 2 এর 2 লিখলাম 2 এর সাথে f1 কি অবস্থায় আছে ইনটু অবস্থায় f1 এর মান কত 36 বসালাম মাইনাস f0 means 18 মাইনাস f2 মানে হলো p ইনটু h কত 10 নেক্সট বা ঠিক তারপরের লাইনটা কি করবে দেখো 36 আছে 36 লিখবে আবার দেখো ইকুয়াল টু ডান দিকে কি আছে 30 আছে এই 30 কে কি করবে লেফট সাইডে নিয়ে আসবে তো 30 এখান থেকে এখানে আসলে কি হয়ে যায় মাইনাস 30 ইকুয়াল টু টান দাও উপরে 36 মাইনাস 18 কত আসে 36 থেকে 18 চলে গেলে 18 থাকে নিচে দেখো 2 ইনটু 36 কত হয় 72 মাইনাস 18 মাইনাস p ইনটু হলো 10 হয়েছে তাহলে এই টেবিলটা মুছে নেই আমরা তাহলে এই লাইনের পরে দেখো বা 36 মাইনাস 30 কত হয় 6 ইকুয়াল টু উপরে 18 ইনটু 10 as 10 লিখলাম দেখো 72 মাইনাস 18 কত আসে 72 থেকে 18 বাদ দিলে 54 মাইনাস p নিচে বা এখন দেখো 6 এর 6 লিখলাম ইকুয়াল টু 54 মাইনাস p আছে লিখলাম 18 ইনটু 10 কত হয় 180 বা এখন দেখো নিচে 54 মাইনাস p এটা কি মাইনাস করা যায় যায় না তাহলে কি করব কোণাকুণি গুণ করব অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন করব করলে দেখো 1 দিয়ে করলে 180 আসবে আর এখানে 6 দিয়ে করলে এখন দেখো কোনটাকে করব 180 দিয়ে করব না 6 দিয়ে করব 6 দিয়ে কারণটা কি কারণ আমার এখান থেকে p এর মান বের করতে হবে তো যে দিক থেকে করলে p টা লেফট সাইডে থাকে ওইটাই আমরা আগে করব বলে এটাকে করলে কি ভুল হবে না এক লাইন বেশি হবে পরবর্তী সময় p টাকে আবার সাইড চেঞ্জ করতে হয় ঠিক আছে তাহলে 6 দিয়ে করো 6 4 যা কত হয় 4 6 24 এর 4 হাতে 2 5 6 কত হয় 30 30 আর 2 কত হয় 32 মানে 324 মাইনাস 6p is 6p equal to 180 1 দিয়ে ইনটু করলে দুইটা আসে লিখলাম নিচে বা minus 6p equal to 180 minus 324 দেখো লাইনটা বুঝলে কিনা minus 6p আছে minus 6p লিখলাম equal to দিলাম 180 লিখলাম 324 ছিল এখানে প্লাস এখানে আসলে কি হবে মাইনাস
বা মাইনাস 6p ইকুয়াল টু, দেখো 324 এবং 180 এর মধ্যে বড় হয় কে বড় এখান থেকে? যে বড় তার চিহ্নটা আসবে মাইনাস, তার আগে কিছু নেই, প্লাস চিহ্ন আছে, প্লাস মাইনাসে মাইনাস। 324 থেকে 80 মাইনাস করলে কত থাকে? 144 নিচে, বা দেখো এদিকে মাইনাস, এদিকে মাইনাস কেটে দাও, তাহলে p ইকুয়াল টু থাকে উপরে থাকে 144, নিচে থাকে কত? 6 দিয়ে কাটলে কত আসে? 24। তাহলে p এর মান কত পেয়ে গেলাম আমরা? 24। কমপ্লিট। তো ফার্স্ট কোশ্চেন বলেছিল যে এখানে p এর মান কত হবে, আমরা পেয়ে গেলাম p এর মান 24। এরকম অঙ্ক আসলে পারবে তো? নেক্সট রোমান 1, রোমান 2, রোমান 3, তিনটা কোশ্চেন দেওয়া আছে এখানে। দেখো ফার্স্ট দেওয়া আছে কি, রোমান 1 দিয়ে সংখ্যাগুরু শ্রেণী কোনটি? দেখো সংখ্যাগুরু শ্রেণী, সংখ্যাগুরু শ্রেণী। দেখো সংখ্যাগুরু শ্রেণী বলতে বোঝানো হয়, আমার টেবিলটা এখানে মুছে নিয়েছি, তোমরা দেখো মাথায়, যে সংখ্যাগুরু শ্রেণী বলতে যে টেবিলটাকে আমরা F1 ধরেছিলাম, F1 ধরেছিলাম না, যেখানে F1 ধরেছিলাম তার ঠিক লেফট সাইডে আসতো কত থেকে কত ছিল? 30 থেকে 40। এটা হলো তার সংখ্যাগুরু শ্রেণী, 30 থেকে 40। রোমান 2 কি বলেছে? ঊর্ধ্ব সীমানা এবং নিম্ন সীমানা। দেখো ঊর্ধ্ব সীমানা, ঊর্ধ্ব সীমানা আর নিম্ন সীমানা। দেখো ঊর্ধ্ব সীমানা হলো সংখ্যাগুরু শ্রেণী যেটা হয়, এই সংখ্যাগুরু শ্রেণীর বড় মানটা হয় ঊর্ধ্ব সীমানা আর তার ছোট মানটা হয় নিম্ন সীমানা। বুঝতে পেরেছো? সংখ্যাগুরু শ্রেণীর বড় মানটা হয় ঊর্ধ্ব সীমানা আর ছোট মানটা হয় নিম্ন সীমানা। রোমান 3 বলেছে শ্রেণী দৈর্ঘ্য। দেখো শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য কোনটা হয়? সেম ভাবে দেখো আমরা সংখ্যাগুরু শ্রেণী কি নিয়েছিলাম? 30 থেকে 40 তো, তাহলে 40 মাইনাস 30 কত আসে? 10। এটা হলো শ্রেণী দৈর্ঘ্য। দেখো বুঝলে কিনা? সেম কোশ্চেন বলছে, শুধু p এর মান বললে 5 মার্কস বা 4 মার্কস দিতে পারে, অথবা টেবিলটা এত বড় না দিয়ে হয়তো দুইটা বা তিনটা ঘর দিয়ে বলবে এখান থেকে সংখ্যাগুরু শ্রেণী কোনটা বা শ্রেণী দৈর্ঘ্য কোনটা, ঊর্ধ্ব সীমানা কত, নিম্ন সীমানা কত, এইভাবে শর্ট প্রশ্ন থাকতে পারে। ক্লিয়ার?